প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিবিএ ম্যানেজমেন্ট এর চতুর্থ বর্ষের আজকের এই শিল্প সম্পর্ক কোর্সের যে 11 নম্বর লেকচার, সেই অনলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের আমাদের যে 11 নম্বর লেকচার, এটির নাম হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। অর্থাৎ আমরা মূলত এখানে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নিয়েই কথা বলবো বেশিরভাগ, এবং এরা আসলে কিভাবে কাজ করে বা শ্রমিকদের যে মানোন্নয়ন কিংবা শ্রমিকদের যে বেতন ভাতা বা যাবতীয় যে কার্যকলাপগুলো সম্পন্ন করে, সেই কার্যকলাপগুলো নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। এবং আজকে আমাদের এটা লেকচার নাম্বার 11। তোমরা সবাই জানো যে তোমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, এটি কিন্তু আমরা অলরেডি এদিকে 10টি ক্লাস নিয়ে নিয়েছি এবং আজকে আমাদের সেটি 11 নম্বর লেকচার। তো এখানে আমাদের কোর্স কোড 242607, এবং তোমরা যদি তোমাদের যে সাবজেক্টের যে কন্টেন্টস রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির, সেখানে গেলে আমরা যে টাইটেল রয়েছে সেই টাইটেলে গেলেই কিন্তু আমরা এটাকে পাবো, এবং এটি কিন্তু আমাদের রয়েছে নাম্বার 8-এ। তো যাই হোক, তো সেটি আমি আজকে আলোচনা করার চেষ্টা করছি, এবং এরপরে কিন্তু আমাদের আরেকটি ক্লাস হবে বা আরেকটি লেকচার উপস্থাপন হবে। তো তোমাদের যারা যারা এখন আবার জয়েন করে, তোমাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আসলে এটা কিন্তু জাতিসংঘের বা ইউএন স্পেশালিস্ট একটা এজেন্সি, এবং আরেকটি বিষয় যে এটা 1919 সালে এটা কিন্তু স্থাপিত বা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটি যে এটা ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের একটা স্পেশালিস্ট একটা এজেন্সি হিসেবে কিন্তু প্রথম যেটা মানে কামব্যাক করে, সেটা হলো 1946 সালে এটি আসে। তো এই জিনিসটা আসলে দেখতে পাচ্ছ তোমরা যে আইএলও যে ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু এই জিনিসটিকে নেওয়া। অর্থাৎ আইএলও ইজ এ ইউএন স্পেশালিস্ট এজেন্সি হুইচ সিক্স দ্য প্রমোশন অফ সোশ্যাল জাস্টিস। এটা কিন্তু এই যে জাস্টিসের দিকে অর্থাৎ সোশ্যাল জাস্টিসের দিকে প্রমোট করে, অ্যান্ড ইন্টারন্যাশনালি রিকগনাইজড হিউম্যান অ্যান্ড লেবার রাইটস। এখানে দুইটা জিনিস চিন্তা করা হয়, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে লেবার রাইটস। এবং এখানে স্পষ্ট দেয়া যে the ILO was founded in 1919 and became the first specialist agency of the United Nations in 1946. তো এরপরে আমরা আরেকটি তথ্য যে এই আইএলওর কিন্তু যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এবং এটা কিন্তু যখন প্রতিষ্ঠা লাভ করে, তখন এটা কিন্তু যে প্যারিস প্যাক্ট বলি আমরা, বা যে শান্তি চুক্তি বলি প্যারিস, তো সেই শান্তি চুক্তির মাধ্যমে কিন্তু এই আইএলওটা গঠিত হয়েছিল, এবং সেটি হয়েছিল 1919 সালে। এর যে আমরা যে বলছি যে এটার যে হেড, যিনি ওনার যে পদবি, সেটা ডিরেক্টর জেনারেল, এবং বর্তমানের যিনি ওখানে আপাতত যিনি আইএলওর যিনি ডিরেক্টর জেনারেল, উনি হলেন গাই রাইডার। তো ফরমেশন যখন হয়েছিল, এটা কিন্তু 101 বছর আগে, অর্থাৎ 1919 সালের 11 এপ্রিল। এবং অবশ্যই এটার যে আমরা বলি প্যারেন্ট অর্গানাইজেশন, এর প্যারেন্ট অর্গানাইজেশন কিন্তু হচ্ছে ইউএন, দ্যাট মিন জাতিসংঘ। যদিও কিন্তু জাতিসংঘ 1945 সালে তোমরা জানো যে এটা প্রতিষ্ঠিত, এবং পোল্যান্ড সহ আমরা যদি চিন্তা করি, তাহলে 51টা রাষ্ট্র কিন্তু এর যে জাতিসংঘের কিন্তু একেবারে প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র। এবং এই পরবর্তীতে তাহলে বোঝা যাচ্ছে যে যখন জাতিসংঘ স্থাপিত হলো 1945 সালে, এবং তোমরা জানো যে জাতিসংঘের আগে এই 1919 সালে কিন্তু আরেকটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপর, অর্থাৎ সেটির নাম ছিল জাতিপুঞ্জ। তো তারপরে সেটি কিন্তু আবার 1946 সালে এসে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এই যে জাতিসংঘ যখন গঠিত হলো, অর্থাৎ 45 সালে, অবশ্যই সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাতিসংঘটা প্রতিষ্ঠিত হলো, এই জাতিসংঘ প্রতিষ্ঠার পরে কিন্তু এসে এই আগের যে জাতিপুঞ্জ ছিল, সেই জাতিপুঞ্জ কিন্তু আবার বিলুপ্ত ঘটনা ঘটলো। তো সবকিছুই তোমরা অবশ্যই আরো ভালো করে জানতে পারবে যে আসলে এগুলো কেন হয়েছিল। তোমরা সবাই জানো যে বিশ্বে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তারপরে অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ 19 সালের পরে শেষ হওয়ার পরে একেবারে 1939 সালে এসে কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল, এবং এই 1939 সালের যে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়, আর সব শেষে এসে এই 45 শেষের দিক সালে এসে শেষ হয়েছে।
তো এরপরে এসে এই জাতিসংঘ তখন তৎকালীন যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তখনকার আমেরিকান যে প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু এটার জাতিসংঘ তৈরির চেষ্টা করলেন, বা উনি কিন্তু প্রস্তাব দিয়েছিলেন এবং উনি কিন্তু নামকরণ করেছিলেন জাতিসংঘের। এবং তোমরা সবাই জানো যে জাতিসংঘের যে আমরা যেটা বলি যে আমরা জলপাই গাছের কথা বলা হয় এখানে, এবং এটা কিন্তু শান্তির কথা বলা হয়। এবং তোমরা জানো যে এখন কিন্তু 6টা ভাষা জাতিসংঘের। তো সবকিছু মিলিয়ে এই জাতিসংঘের পরে অর্থাৎ আইএলও যখন হলো 1919 সালে, এই 1919 সালের যে আইএলও, এই আইএলওর পরে যখন এটা জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করলো, তখন তারপরে এই আইএলও কিন্তু আবার সেই জাতিসংঘের কিন্তু একটা সংগঠন হয়ে গেল। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই আইএলও অর্থাৎ আন্তর্জাতিক যে শ্রম সংস্থা বলা হচ্ছে, এই শ্রম সংস্থা আইএলও, এটি কিন্তু 1919 সালে গঠিত হলো এবং 1946 সালে এসে এটি আমাদের জাতিসংঘের একটা অঙ্গ সংস্থান হিসেবে সেটি রূপ লাভ করলো। এরপরে আমরা যদি একটুখানি দেখি যে এই যে আইএলও, এটার যে অবজেক্টিভস রয়েছে, এই আইএলওর অবজেক্টিভস গুলো আসলে কি কি। এই আইএলওর যে অবজেক্টিভস গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি সরাসরি আইএলওর যে ওয়েবসাইট সেখান থেকে নিয়েছি, এবং দিস অবজেক্টিভস আর রিয়েলাইজড ইন এ নাম্বার অফ ওয়েজ। নাম্বার 1 আমরা যদি চিন্তা করি, এখানে বলা আছে দেখো যে ফর্মুলেশন অফ ইন্টারন্যাশনাল পলিসিস। এখানে বলা হচ্ছে যে আমাদের যে ইন্টারন্যাশনাল পলিসিগুলো রয়েছে এগুলোর কিন্তু তৈরি করা, ফর্মুলেট করা, এই একটা বিষয়। আবার টু প্রমোট বেসিক হিউম্যান রাইটস, দেখো খেয়াল করে যেখানে কিন্তু মানুষের যে অধিকার, সে মৌলিক অধিকার প্রতিষ্ঠার কথা কিন্তু বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় যে সুযোগ সুবিধা বৃদ্ধির, ইমপ্রুভ ওয়ার্কিং অ্যান্ড লিভিং কন্ডিশনস, এই যে কার্যক্ষমতা বা যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা বৃদ্ধির কথা কিন্তু বলা হচ্ছে। অ্যান্ড ইনহ্যান্স এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এখানে এটাও একই কথা যে যারা এমপ্লয় থাকবে তাদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা বৃদ্ধির কথা। অর্থাৎ যে কাজের পরিবেশ, সেই কাজের পরিবেশ বৃদ্ধি এবং সবকিছু মিলিয়ে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে মানব জাতির যে কর্ম, সে কর্মের যে সুযোগ সুবিধা বৃদ্ধি, জীবনযাত্রার যে মানের উন্নয়ন এবং মৌলিক অধিকার যে প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে কিন্তু যে আন্তর্জাতিক নীতি এবং আন্তর্জাতিক যে কার্যপ্রণালী সেটা কিন্তু ফর্মুলেট করে বা স্থির করে বা তৈরি করে। আমরা আরেকটি যদি চিন্তা করি, সেটা হচ্ছে ক্রিয়েশন অফ ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড ইন দ্য ফর্ম অফ কনভেনশনস অ্যান্ড recommendations backed by a unique system to supervise their applications. That mean এখানে আমরা অনেক কিছু বলতে পারি, তার ভিতরে একটি হচ্ছে যে এটা যে লেবার স্ট্যান্ডার্ড, এটা কিন্তু তৈরি করে, এবং ইন এ ফর্ম অফ কনভেনশন এন্ড রিকমেন্ডেশন, এখানে বিভিন্ন ধরনের সম্মেলন হয়, সে সম্মেলন কিংবা বিভিন্ন ধরনের সুপারিশের ভিত্তিতে এই জিনিসটাকে তৈরি করা হয়, এবং এটা একটা ইউনিক সিস্টেম টু সুপারভাইজ দেয়ার অ্যাপ্লিকেশনস। এরপরে দেখো অ্যান এক্সটেন্সিভ প্রোগ্রাম অফ ইন্টারন্যাশনাল টেকনিক্যাল কোঅপারেশন, এখানে এই দেখানো হয় ট্রেনিং, এডুকেশন, রিসার্চ, পাবলিশিং অ্যাক্টিভিটিস টু হেল্প অ্যাডভান্স all of these efforts। এখানে আমরা খেয়াল করতে পারি যে এখানে যে ট্রেনিং, এখানে যে এডুকেশন, এখানে যে রিসোর্স, এখানে যে পাবলিকেশনস বা পাবলিশিং, সবকিছু কিন্তু এই আইএলওর একটা সবগুলো কিন্তু অবজেক্টিভস। তো দেখো এখানে আমি যদি আরো একটু যুক্ত করি তাহলে বলবো যে রাষ্ট্র যন্ত্র বা বিভিন্ন রাষ্ট্র যেন এই নীতিগুলো সুষ্ঠুভাবে কার্যে পরিণত করতে পারে, সেজন্য কিন্তু যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালীগুলো কিন্তু প্রস্তুত করা হয়, এবং সদস্য যে রাষ্ট্রগুলো থাকবে সেগুলো যে আসলে যে সমস্ত কনভেনশন সমূহে অনুসমর্থন করবে বা সে অনুসারে সংশ্লিষ্ট দেশের যে শ্রম আইন রয়েছে সে আইনের যে প্রণীত হচ্ছে তা হচ্ছে কিনা তা কিন্তু সে পর্যবেক্ষণ করবে, সুপারভাইজ করবে। এবং সবশেষের কথা আমি যেটা এখানে দেয়া, ট্রেনিং, এডুকেশন, রিসার্চ এন্ড পাবলিশিং অ্যাক্টিভিটিস টু হেল্প অ্যাডভান্স অল অফ দিস এফোর্টস। প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল আমাদের আইএলওর অবজেক্টিভস। আমরা এবারে যদি চিন্তা করি যে আসলে আরো যদি ডিপলি দেখো তোমরা, তাহলে কিন্তু দেখবে যে আইএলও আসলে এই জিনিসগুলো আসলো কোথা থেকে, বা এই যে আইএলওর যে অবজেক্টিভস বা এগুলো আসলে সৃষ্টি হলো কোথা থেকে। আমরা যদি এরকম চিন্তা করি তাহলে দেখো আমরা আরেকটু এর প্রেক্ষাপট চিন্তা করতে পারি। সেটা হচ্ছে তোমরা জানো যে আইএলও যখন শুরুতে শুরু হয়েছিল, গঠন হয়েছিল, তখন কিন্তু আইএলওর যে সদস্য সংখ্যা সেটা কিন্তু ছিল মাত্র 42। এবং আমরা এখন আলোচনা করছি অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ আইএলও। আমরা এখানে আর কিছু কথা বলবো সেই কথাগুলো। তো এখানে দেখো শুরুতে যখন 1919 সালে আইএলও যখন প্রতিষ্ঠা লাভ করে তখন কিন্তু এর সদস্য সংখ্যা ছিল মাত্র 42 জন। পরবর্তীতে কিন্তু এসে দেখা যাচ্ছে এখন বর্তমানে, অর্থাৎ আজকের এখানে দেখা গেল 191 জন মতো, 91টি দেশ কিন্তু হয়ে গেছে।
এবং তোমরা জানো বাংলাদেশ কিন্তু 1972 সালের যে 22শে জুন আমরা কিন্তু 123তম সদস্য পদ হিসেবে আমরা কিন্তু এই আইএলওর সদস্য পদ লাভ করেছি, এবং এটা হচ্ছে 1972 সালের কথা, যখন সে সময়ের আমাদের রাষ্ট্রপতি ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো যাই হোক, সেই সময়ের কথা। এবারে দেখো 1890 সালের যে 15ই মার্চ, সেখানে কিন্তু সর্বপ্রথম যে বার্লিনে এটা কিন্তু সংগঠনটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল 1890 সালে, এবং সেই সময়ের মধ্য দিয়ে নিঃসন্দেহে এটা একটা বেশ ভালো ঘটনা ছিল। এবং পরবর্তীতে 1897 সালে তোমরা জানো বেলজিয়ামের যে ব্রাসেলস, সেখানে কিন্তু একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এবং এটাতে শ্রমিকদের স্বার্থ রক্ষা, সেই স্বার্থ রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক কিন্তু একটা ব্যুরো স্থাপনের চেষ্টা করা হয়েছিল এবং প্রস্তাব করা হয়েছিল। এবং ফলশ্রুতিতে পরবর্তীতে এসে কি হলো, 1890 সালে এটা কিন্তু আবার যখন বার্লিন কনফারেন্স হয় 7 বছর পরে, তখন কিন্তু সেটাতে আবার 7 বছর পর সে উক্ত সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, এভাবে পরিক্রমায় আস্তে আস্তে করে 1900 সালের কথা যদি বলি, তাহলে সেখানকার জুলাই মাসে প্যারিসের কিন্তু একটা সম্মেলন, যেটা আমরা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর লেবার অর্গানাইজেশন, যেটা এই নামে কিন্তু একটা সংস্থা গঠন হবে বলে এরকম মতামত দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে তখন এবং এই সময়ে এই সংস্থার কিন্তু সদর দপ্তর ছিল ব্রাসেলস, এবং এটি কিন্তু বিভিন্ন দেশে যে শ্রম আইন, সেই আইন সময়ের কিন্তু বঙ্গানুবাদ করা এবং তারা প্রকাশের কিন্তু উদ্যোগ নিয়েছিল। এবং এই সংস্থাটা কিন্তু 1906 সালে আবার, যেটা আমরা বলি যে একটা 1906 সালের যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান করে, সেখানে ওই দুটা চুক্তি, আন্তর্জাতিক চুক্তির অনুমোদন দেয়। একটা হচ্ছে সাদা ফসফরাসের ব্যবহার হ্রাস, যা ম্যাচ তৈরিতে ব্যবহার করা হবে, এবং 2 নম্বর হচ্ছে যে শিল্প কারখানায় তারা কিন্তু মানে মেয়েদের রাত্রিবেলা কিন্তু কাজ করতে নিষিদ্ধ করা। এই যে দুটা জিনিস তারা দিয়েছিল, এবং এই দুটা কনভেনশন আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কিন্তু একটা নব অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু উক্ত যে কনভেনশন, এখানে যে খসড়া প্রস্তুত করা হলো, যার একটিতে উল্লেখ ছিল মহিলা এবং শিশুদের জন্য 10 ঘন্টার একটা কর্মদিবস চালু করা, আর অপরটিতে কিন্তু উল্লেখ ছিল শিশুদের রাতে কাজ করা যাবে না, এরকম একটা কিছু। তো তখন ওই সময়ে কিন্তু 1914 সালের কথা যদি বলি, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এবং চুক্তি চূড়ান্তভাবে অনুমোদন তখনও কিন্তু পায় নাই। এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে গঠনমূলক যখন কাজ করা হলো, তখন নতুন একটা সুযোগ সৃষ্টি হলো, এবং এর ফলে বিভিন্ন দেশের যে শ্রম সংঘ, সেই শ্রম সংঘের সুপারিশ ক্রমে 1919 সালে ইন্টারন্যাশনাল লেবার কমিশন গঠন করা হলো। এই হচ্ছে আমাদের এই আইএলও সৃষ্টির ইতিহাস। এবং 1919 সালের কথা যদি আমি বলি, তাহলে এখানে বলবো যে 1919 সালের যে অক্টোবর মাস, সেই 1919 সালের অক্টোবর মাসে যে এই ওয়াশিংটনে কিন্তু আন্তর্জাতিক যে শ্রম সম্মেলন, সেই শ্রম সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ফ্রান্সের এই আলবার্ট থমাস ছিলেন কিন্তু এর প্রথম পরিচালক এই আইএলওর। অর্থাৎ আমরা এখানে স্ট্রাকচারের কথা আলোচনা করব একটু পরে। এবং ওই সময়ের যে প্রাক্তন রাজনীতিবিদ এবং সাংবাদিক বা যুদ্ধকালীন যে মন্ত্রিসভা, এদের সদস্যবৃন্দ ছিল, তারা কিন্তু মানব সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গভীর আগ্রহ সহকারে আলোচনা করেছিল, যা আইএলওকে তার আসলে যে গঠনমূলক বছর, সেই গঠনমূলক বছরগুলোতে কিন্তু পথ প্রদর্শন করেছিল। এবং প্রথম যে বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আইএলও লিগ অব নেশন, এরকম একটা কথা ছিল। আমরা একটু আগে যেটা তোমাদেরকে আমি বললাম যে লিগ অব নেশনস এর একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ করেছিল, একটু আগে যেটা বললাম। এবং পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চললো, ওই সময় আইএলও কিন্তু প্রধান সদর দপ্তর কিন্তু কানাডার মন্ট্রিলে কিন্তু হস্তান্তর করা হলো। এবং পরবর্তীতে 1944 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তোমার এটা কিন্তু আইএলও এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো নতুনভাবে বিশ্লেষণ করা হলো, এবং আইএলও পরবর্তীতে কিন্তু সেটা সংবিধানেও সেগুলা সংযোজন করা হয়েছিল। তো যাই হোক, এই বিষয়গুলো এরকমভাবে আস্তে আস্তে করে কালের পরিক্রমায় পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে করে কিন্তু আইএলওতে চলে আসলো। তো যাই হোক, আজকের এই যে আলোচনা, সেই আলোচনায় তোমরা জানো যে আমরা আজকে যে আলোচনা করছি অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ আইএলও, সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ আইএলওতে শুরুতেই দেখবো ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স, এবং দ্বিতীয়তে রয়েছে গভর্নিং বডি, আর তৃতীয়তে রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অফিস। তো যাই বলি না কেন, এই ইন্টারন্যাশনাল যে শ্রম সম্মেলন আমরা বলছি ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স, এই বিষয়টি কেমন দেখো, যে প্রতি বছর আসলে জুন মাসে জেনেভায় কিন্তু একটা আন্তর্জাতিক শ্রম সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং এটিকে কিন্তু নিঃসন্দেহে আন্তর্জাতিক শ্রম পার্লামেন্ট বলা চলবে। কারণ
আসলে এখানে সকল রাষ্ট্রের যে প্রতিনিধিরা থাকবেন সে প্রতিনিধিরা কিন্তু অংশগ্রহণ করেন এবং প্রতিটি সদস্য রাষ্ট্র এটাতে কিন্তু 4 জন করে প্রতিনিধি প্রেরণ করেন এবং যাতে 2 জন সরকারি কর্মকর্তা থাকেন, একজন মালিক থাকেন এবং একজন শ্রমিকের প্রতিনিধি থাকেন। তো যাই হোক, সকল প্রতিনিধিরা কিন্তু সবার সমান মর্যাদা অধিকারী হন এবং সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন এবং ভোট দিতে পারেন। সর্বোপরি বিভিন্ন ধরনের যে কর্মী থাকবে সে কর্মীদের যে সহযোগিতা, সেই সহযোগিতা করার জন্য একটি প্রতিনিধি দলে মানে একটা নির্দিষ্ট প্রতিনিধি দলে আসলে নির্দিষ্ট সংখ্যক ক্যাটাগরির যে উপদেষ্টা রাখা যাবে এবং এই সম্মেলন দ্বারা কিন্তু আইএলও এর যে গভর্নিং বডির নির্বাচন সেটি বা বাজেট যে নির্ধারণ সেটি কিংবা আন্তর্জাতিক যে শ্রমমান নিশ্চিতকরণ সেটি, এই বিভিন্ন ধরনের নীতিগুলো কিন্তু প্রণয়ন করা হয়ে থাকে। আর আমরা যদি এবারে গভর্নিং বডির দিকে তাকাই তাহলে দেখব যে এটা কিন্তু আইএলওর একটা প্রধান কার্যনির্বাহী পরিষদ বলবো আমরা, এবং এই কার্যনির্বাহী পরিষদের কথা এটা আসলে করে কি, এটা আসলে সংস্থার বাজেট প্রণয়ন করে, সাধারণ যে নীতিগুলো আছে সেগুলো এবং কর্মসূচির নির্ধারণ করে, বিভিন্ন পরিষদ এবং যে কমিশন থাকবে সেই কমিশনের কার্যাবলীর সমন্বয় সাধন করবে এবং পরিচালনা সংসদ বা প্রধান যে মহাপরিচালক কে হবেন সেটি নির্বাচন করবে। এসব কিছু হচ্ছে পরিচালনা সংসদের কাজ। তো সেক্ষেত্রে এখানে পরিচালনা সংসদ বা মহাপরিচালককে সহায়তা করবে এখানে 3 জন উপ মহাপরিচালক এবং এখানে থাকে 7 জন সহকারী মহাপরিচালক। এবং এইখানে যে সংসদ রয়েছে এই সংসদের কিন্তু থাকবে 10টা স্থায়ী সদস্য এবং এই 10টা স্থায়ী সদস্যগুলো স্থায়ী কথা বলা হচ্ছে এখানে, তারা হচ্ছে কানাডা, চীন, ফ্রান্স, ভারত, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ওই সময়কার সময় ছিল জার্মানি। এটা তখন কিন্তু সেটা তখনকার কথা ছিল। এখন এরপরে আর যে অন্যান্য যারা থাকবেন তারা কিন্তু 3 বছরের জন্য নির্বাচিত হবেন এবং এখানে এরকম ভাবে বলা ছিল এবং 3 বার এই যারা কিন্তু মিলিত হবে এই সংসদে এবং 3 বছর পর পর কিন্তু আবার নির্বাচিত হবে এবং আবার নতুন করে আরো 3টি সদস্য চলে আসবে। এবং এখানে আমাদের বিষয় ছিল এরকম যে 56 জন যে সদস্য এর যে একটা পরিচালনা সংসদ, এটার মধ্যে কিন্তু ছিল 28 জন সরকারি প্রতিনিধি, 14 জন ছিল শ্রমিক এবং আর বাকি 14 জন কিন্তু ছিল মালিক প্রতিনিধি। এটার সমন্বয় কিন্তু এই গভর্নিং বডিটা গঠিত। তো এরকম ভাবে যে আবার আরেকটা টার্ম হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে লেবার অফিস, অর্থাৎ যেটা আমরা বলি আন্তর্জাতিক শ্রম অফিস, এটা আসলে আইএলওর কিন্তু একটা স্থায়ী সচিবালয় এবং এটার সর্বোচ্চ কর্মকর্তা হলেন মহাপরিচালক এবং যিনি পরিচালনা করেন। আরেকটি বিষয় যে পরিচালনা সংসদ কর্তৃক কিন্তু তিনি নির্বাচিত, আমরা কিন্তু এখন এটা দেখলাম। আর আসলে আমরা যদি বলি 1973 সাল থেকে কিন্তু আমাদের বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল লেবার অফিস সেটি কিন্তু সেখানে কার্যকর এবং প্রধান কার্যালয় অনেক জায়গায় রয়েছে, তার ভিতরে আদিস আবাবা ইথিওপিয়ার রাজধানী সেখানে, এবং এটা হচ্ছে আফ্রিকার জন্য। এবং আমরা যদি এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিন্তা করি তাহলে সেখানে হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আমরা যদি আরব দেশের কথা চিন্তা করি তাহলে লেবাননের রাজধানী বৈরুতে। আমরা যদি ইউরোপের কথা চিন্তা করি তাহলে সেখানে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। এবং আমরা যদি ল্যাটিন আমেরিকার কথা চিন্তা করি তাহলে সেখানে হচ্ছে পেরুর রাজধানী লিমায়। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এর এক শ্রম অফিস রয়েছে এবং হেডকোয়ার্টার বলতে গেলে আমরা বলবো অবশ্যই সুইজারল্যান্ডের জেনেভা। তো বাংলাদেশ সহ পৃথিবীর যে বিভিন্ন দেশে এর শাখা এবং অফিস রয়েছে সেখানেও কিন্তু তারা এই একইভাবে এই শ্রম রিলেটেড যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পাদন করে থাকে। তো এরকম রয়েছে। আবার অনেক সময় কিন্তু দেখবে যে আন্তর্জাতিক শ্রম গবেষণা ইনস্টিটিউট বলে, আন্তর্জাতিক শ্রম গবেষণা ইনস্টিটিউট বা অনেকে বলে যে ইন্টারন্যাশনাল লেবার রিসার্চ ইনস্টিটিউট। তো সেটা 1960 সালে সর্বপ্রথম জেনেভায় চালু হয়েছিল এবং চালু হয় এবং সামাজিক এবং যে শ্রম সংক্রান্ত যে নীতি এবং এটার যে উচ্চতর পর্যায়ের যে অধ্যয়ন এবং গবেষণায় কাজ করার জন্য কিন্তু পৃথিবীর সব জায়গা থেকে সরকারি প্রশাসক বা ট্রেড ইউনিয়ন কর্মকর্তা বা শিল্প কারখানার দক্ষ কোনো লোকজন কিংবা ব্যবস্থাপনা কিংবা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ক্ষেত্রের বিভিন্ন ধরনের যে বিশেষজ্ঞ টিম তারা এখানে কিন্তু এসে জড়ো হয় এই ট্রেনিং করার জন্য। এবং এতে করে যে শ্রম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের যে নিত্য নতুন কর্মসূচি রয়েছে সেই নিত্য নতুন কর্মসূচিগুলো কিন্তু তারা গ্রহণ করার সুযোগ পায়। তো যাই হোক, আর আরেকটি বিষয়
যে আরো একটি বিষয়, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে মানে হায়ার যে টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল যে যে তোমার ট্রেনিং সেন্টার আমরা যদি বলি, এগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ 1965 সালে আমরা যদি চিন্তা করি, তাহলে 1965 সালের ইতালির তুরিন নামক শহরে সর্বপ্রথম কিন্তু এই কেন্দ্রটা চালু করা হয়েছিল, এবং পরবর্তীতে এটা কিন্তু যে মানে কারিগরি এবং বৃত্তিমূলক কর্মকাণ্ডে জড়িত যে প্রশিক্ষণ কর্মী যে জিনিসগুলো রয়েছে, বা ব্যক্তি মালিকানাধীন বা সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, সেগুলোর যে উচ্চ পদস্থ কিংবা মধ্যস্থ কিংবা মাঝারি পর্যায়ের যে পরিচালক বৃন্দ রয়েছে, বা বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মের যারা প্রশিক্ষক রয়েছেন, কিংবা যারা বিভিন্ন টেকনিশিয়ান রয়েছেন, তাদের সকলের জন্যই কিন্তু এখানে আবাসিক যে প্রশিক্ষণ কর্মসূচি সেটি কিন্তু গঠন করা হয়েছিল, এবং এই কেন্দ্রেই কিন্তু সেটি হতো। তো যাই হোক, এখানে আমরা দেখলাম যে আসলে কিভাবে আইএলওর যে স্ট্রাকচার সেটি। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইএলওর যে ফাংশন। আইএলও আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটি দেখাবো তোমাদেরকে। আইএলও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আইএলও আসলে কি কাজ করে, দেখো খেয়াল করে। ম্যান পাওয়ার অর্গানাইজেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং। অলরেডি আমি এই কথাটি কিন্তু বলেছি যে বিভিন্ন সময় তারা কিন্তু ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকে, এবং ম্যান পাওয়ার তারা কিন্তু হিউম্যান রিসোর্সে পরিণত করার চেষ্টা করে। মাইগ্রেট ওয়ার্কার্স, তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মী যারা সেখানে প্রশিক্ষিত কর্মী, তাদের কিন্তু তারা অন্যান্য দেশে তারা কিন্তু মাইগ্রেট করার চেষ্টা করে। এরপর চাইল্ড ওয়ার্কার্স, তারা কিন্তু কি করে, যারা যারা চাইল্ড ওয়ার্কার্স থাকে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু তারা এই জিনিসটি করে যে আসলে কতটুকু বয়স, তারা বয়স কিন্তু নির্ধারণ করে দেয় অনেক সময়। যাই হোক, এই কাজগুলো থাকে। আবার কন্ডিশন অফ ওয়ার্কস, অর্থাৎ বা যে সোশ্যাল যে সিকিউরিটি, সেই সিকিউরিটিটা তারা নিশ্চিত করে। কন্ডিশনস অফ ওয়ার্কস, অর্থাৎ কাজের যে শর্ত, সেই শর্তগুলো ঠিক আছে কিনা সেটা দেখে। হেলথ, সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার, এখানে দেখে যে কতটুকু স্বাস্থ্য বা নিরাপত্তা বা কতটুকু ওয়েলফেয়ার হলো সেটি। আর অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এরকম প্রমোশন অফ হ্যান্ডিক্রাফট, তারা কিন্তু এই যে কুটির শিল্পের যে প্রমোশন বা হয়তো ক্ষুদ্র শিল্পের যে প্রমোশন সেটি, হস্তশিল্পের যে প্রমোশন সেটি। আবার ওয়ার্কার্স এডুকেশন প্রোগ্রাম, তারা কিন্তু কর্মীদের যে বিভিন্ন ধরনের শিক্ষার যে প্রোগ্রাম সেগুলো কিন্তু চালু করে। এই হচ্ছিল আমাদের বিষয়। তো তারপরেও আমি যদি আরো কিছু ফাংশন যোগ করি, তাহলে বলবো যে এই সংগঠনের এই যে আইএলওর কিন্তু আরো কিছু বা এই সংগঠনে কিন্তু আসলে আন্তর্জাতিক যে আরো কিছু সংগঠন রয়েছে, বা জাতিসংঘের ভিতরে যে বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন বিশ্ব ব্যাংক, FAO যেটা আমরা বলি যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, UNDP যেটা বলি যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরপরে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো সবগুলোর সঙ্গে কিন্তু নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, এবং এদের সাথে সহযোগিতা রক্ষার মাধ্যমে তারা কিন্তু এই যে সদস্য দেশগুলো থাকবে সেই সদস্য দেশগুলোর কার্যক্রমকে ডাইনামিক করে, এবং তারা কিন্তু ফ্রুটফুল করার জন্য যথেষ্ট পরিমাণে তারা সচেষ্ট থাকে। এরপরে যে সদস্য দেশগুলো থাকবে সেই দেশগুলোর যে সকল কনভেনশন আসলে অনুমোদনযোগ্য বা অনুসমর্থন করে, তার ভিত্তিতে এখানে আইএলও কিন্তু ওই সকল দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, এবং এখানে যোগাযোগ যে সাপেক্ষে যে যথাযথ কার্যক্রম গ্রহণে তারা কিন্তু উদ্যোগী হয়। আবার সদস্য যে দেশগুলো থাকবে সেই দেশগুলোকে কিন্তু অনুমোদিত যে কনভেনশন, সেই কনভেনশনের যে পরিপন্থী কোনো কাজে জড়িত আছে কি না সেদিকে কিন্তু আবার তারা নজর রাখে। আবার এই সংস্থাটি যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমের মান কেমন হবে সেদিকটা কিন্তু নির্ধারণ করে। এবং সর্বোপরি এই দেশসমূহের যে প্রতিনিধি, এই প্রতিনিধিগণের সঙ্গে যে ভাবের আদান প্রদান, তথ্যের আদান প্রদান, অভিজ্ঞতার আদান প্রদান বা পর্যবেক্ষণ সবকিছু কিন্তু আদান প্রদান করে থাকে। এবং কোনো দেশের যে শ্রম আইন, সে শ্রম আইনে বা সরকার কর্তৃক এর কোনো পরিবর্তন যদি কোনো কনভেনশনের গুরুত্ব এখানে বহন করে, তাহলে সেক্ষেত্রে বরখেলাপ বা উদ্ঘাটিত হয়, তাহলে সেক্ষেত্রে তাহলে কিন্তু দ্রুত সংশোধনের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দান করে। এবং এটি কিন্তু কারিগরি সহযোগিতা এবং বৃত্তিমূলক যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মানে সদস্য যে দেশগুলো থাকবে সেই সদস্য দেশগুলোকে কিন্তু সক্রিয়ভাবে সহযোগিতা করে থাকে। তো যাই হোক, এই জিনিসগুলো ছিল, এই হলো আমাদের আইএলওর যে ফাংশনগুলো ছিল সেগুলা। আমরা এবারে দেখব সেটি হচ্ছে যে
যে গাইডেড প্রিন্সিপালস অফ আইএলও, দ্যাট মিন আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশিত যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যে কর্মের রাইট অফ ওয়ার্কার্স, কর্মের রাইট। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কর্মের রাইটের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ আইএলও কিন্তু আইএলওর অন্যতম নীতি হচ্ছে কর্মের অধিকার, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সক্ষম সকলের জন্য কিন্তু কর্মের অধিকার রয়েছে, এরকম একটা জিনিস তাদের নীতিতে রয়েছে। এরপরে দেখো ট্রান্সপারেন্সি, দ্যাট মিন স্বচ্ছতা, অর্থাৎ স্বচ্ছতার নীতি কিন্তু অনুসরণ করে। এবং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সংগঠনের স্বাধীনতা, অর্থাৎ ট্রেড ইউনিয়ন বলি বা মালিকের সংগঠন বলি, সবকিছুর কিন্তু স্বাধীনতা তারা রক্ষা করে। এবং ট্রাইপার্টিজম, অর্থাৎ ত্রিপক্ষবাদ, অর্থাৎ সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সঙ্গে কিন্তু তারা আলাপ আলোচনা করে। এবং নন ডিসক্রিমিনেশন, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের বৈষম্যহীনতা মানে বৈষম্যের শিকার কিন্তু কেউ হয় না এখানে। মানে পদোন্নতির ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে কিন্তু কখনোই মানে কাউকেই ডিসক্রিমিনেট করা হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে কালেকটিভ বার্গেনিং রাইট যেটা আছে আমাদের, যে যৌথ দর কষাকষির যে অধিকার, সেই অধিকার কিন্তু কখনোই খর্ব করা হয় না। মিনিমাম এজ, অবশ্যই এটা কিন্তু একটা প্রিন্সিপালস, অর্থাৎ একটা শিল্প কারখানায় কাজ করার জন্য শারীরিক এবং মানসিকভাবে আসলে ন্যূনতম কত বয়সের অধিকারী হওয়া উচিত, সেই দিকটি কিন্তু এখানে অনুসরণ করা হয়। আরেকটি বিষয় সুশাসন, এখানে গুড গভর্নেন্সের দিকে লক্ষ্য করা হয়, এটিও কিন্তু ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আরেকটি বিষয় জেনারেল প্রিন্সিপালস এর কথা এখানে বলি আমরা। এবং ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ এখানে যে ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বিবেচনায় না নিয়ে এখানে আসলে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়। এবং সেটেলমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস, অর্থাৎ এখানে কিন্তু এই যে শিল্পীয় যে বিরোধ, সেই শিল্প বিরোধ কিন্তু নিষ্পত্তির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এটিও কিন্তু আসলে আমাদের একটি অংশ। এবং আরো বিভিন্ন জিনিস রয়েছে, যেমন আমরা যদি চিন্তা করি যে হাউ মাচ সাপোর্টিভ আইএলও প্রিন্সিপালস ফর দ্য লেবার। আসলে এইখানে আমরা যে প্রিন্সিপালস এর কথা বললাম, এই প্রিন্সিপালসটা আসলে কতটুকু সাপোর্টিভ লেবারের জন্য কতটুকু সাপোর্টিভ আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো লেবারের জন্য সাপোর্টিভ। অর্থাৎ এখানে দেখবো যে কর্মঘণ্টা নির্ধারণ, এখানে আসলে যে পলিসি নির্ধারণ করা, দৈনিক 8 ঘন্টা, সাপ্তাহিক 48 ঘন্টা, এই যে বিষয়গুলো যে হ্যাঁ আমার সপ্তাহে 6 দিন, তো 6×8 = 48 নির্ধারণ করতে হবে, এই জিনিসগুলো। এবং যদিও বাংলাদেশের পোশাক শিল্পে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করানো হয় এবং খাতা কলমের নীতিতে থাকলেও কিন্তু বাস্তবে সেটা থাকে না, সেটা ঠিক আছে, বাট এটা একটা এটা। এরপরে মহিলাদের যে নৈশকালীন কাজের কথা বলা ছিল, যে সেখানে কিন্তু বলা হচ্ছে মহিলাদের নৈশকালীন কাজ করতে দেওয়া যাবে না বা নিষেধ করা হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি কিন্তু অনেক সময় এটি মান্য করা চলে না, কিন্তু বাস্তবে এ ধরনের নিয়ম কিন্তু মানা হচ্ছে না। এটিও ঠিক আছে যে হ্যাঁ শ্রমিকদের জন্য আসলে কতটুকু কনজেনিয়াল, আসলে এটা কিন্তু খুব বেশি কনজেনিয়াল না। আবার যৌথ দর কষাকষির যে সুযোগ, সেখানেও কিন্তু যে সমস্যা সমাধান বা মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিক পক্ষের সঙ্গে যে একটা বার্গেনিং করার একটা রাইট দেওয়া হয়েছে আইএলওতে, এর বাস্তবে কিন্তু সেই মালিক পক্ষ সেই সুযোগটা কিন্তু দেওয়া হয় না। অর্থাৎ বাংলাদেশের যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়ন কিন্তু খুব বেশি শক্তিশালী নয়। আবার যে শিশু শ্রমের কথা আমরা বলি, যে 12 বছরের নিচে কাউকে বা 15 বছরের নিচে কাউকে খনিতে কাজ করতে দেওয়া যাবে না, এরকম যে কথাগুলো বলে, এটা আসলে নীতিতেই আছে। অর্থাৎ বাংলাদেশে ওই যে অনেকে বলে যে কিতাবে আছে কিন্তু বাস্তবে নাই, ঠিক তেমনি নীতিতে আছে কিন্তু আসলে বাস্তবে নাই। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি যে এই ধরনের জিনিস থেকে পরিত্রাণ হবে এবং বাংলাদেশে খুব শীঘ্রই এই আইএলওর যে নীতি, সেই নীতিগুলো সফল বাস্তবায়ন ঘটবে। মাতৃত্ব কল্যাণের কথা যদি আমরা বলি, তাহলে বলবো যে আমাদের দেশে কিন্তু আইএলও মানে শ্রম আইন যে 2006, সেই শ্রম আইন অনুসারে বাংলাদেশের যে মাতৃত্বকালীন ছুটি, সেটা কিন্তু 6 মাস করা হয়েছে। এটা ভালো দিক। এবং এটা করা হলেও সরকার করেছে বটে, কিন্তু সেক্ষেত্রে এই যে বিধিমালাগুলো রাখা হয়েছে মাতৃত্ব কল্যাণের জন্য, আমাদের দেশে কিন্তু সকল প্রতিষ্ঠান কিন্তু তা মানছে না। তো যাই হোক, বেতন কাঠামো নির্ধারণের কথা যদি আমরা বলি, তাহলে একটা সময় ছিল 3000 টাকা নির্ধারণ করা হয়েছিল, তারপরে হয়তো 4800, এখন হয়তো 8000 টাকা। তো সেক্ষেত্রে এই যে 8000 টাকা নির্ধারণ করা হলো, কিংবা সকল প্রতিষ্ঠান কিন্তু সেটি মানে না, শুধু খাতা কলমে আছে যে হ্যাঁ 8000 টাকা পায়, কিন্তু অনেককেই হয়তো আরো কম টাকা দিচ্ছে। এখানে আসলে শ্রমিকের সহজলভ্যতার কারণেই এই জিনিসগুলো করার আসলে সুযোগ মেলে। কর্ম পরিবেশের কথা যদি বলি, তাহলে বলবো যে পর্যাপ্ত আলো, সিঁড়ি, পুরুষ মহিলার সঙ্গে বাথরুমে একসঙ্গে বা আলাদা বাথরুমে সুপেয় পানি বা কর্মবিরতির যে ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, এই সব সুবিধার কথা আইএলও বললেও এই জিনিসগুলো কিন্তু খুব একটা
বাংলাদেশে দেখা যায় না। সামাজিক নিরাপত্তার কথা যদি বলি, চিকিৎসা সুবিধা, মাতৃত্ব কল্যাণ, চাকরিকালীন দুর্ঘটনা, অসুস্থ ভাতা, এই সব কিছু কিন্তু আসলে খুব একটা ভালো চোখে পড়ে না বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু এই যে সুযোগের সমতার কথা বলা হলো, কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আসলে বাংলাদেশে সমান সুযোগ পায়, কিন্তু এর উত্তরে বলা যাবে যে না, সবাই সমান সুযোগ পায় না। অর্থাৎ কিতাবে আছে, বাট হয়তো বাস্তবে কিন্তু সে জিনিসটির রূপ দেখা যায় না। মজুরি ব্যবস্থার কথা যেটা, প্রমোশনের কথা যেটা, সবকিছুতেই অর্থাৎ এখানে যে সমতা বা অনেক সময় দুর্ঘটনার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার দরকার বা ক্ষতিপূরণের জন্য যে এটা দেওয়া দরকার, সেই জিনিসটাও কিন্তু বাংলাদেশে খুব একটা বেশি দেখা যায় না। তো যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আইএলও অ্যান্ড ট্রিপিডিজম, অর্থাৎ আমরা বলছি যে এখানে আসলে যে ত্রিপক্ষবাদ রয়েছে, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে লেবার। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম আইন এগুলো গভর্নমেন্টের কাজ, ম্যানেজমেন্টের কাজ এবং লেবারের কাজ, এই তিনটা জিনিস এখানে দেখানো হচ্ছে যে পুঁজিভিত্তিক যে সমাজ সেখানে ম্যানেজমেন্টের কদর রয়েছে এবং শ্রমিকদের বাদ দিয়ে অবশ্যই কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আছে হচ্ছে লেবার, অর্থাৎ এই যে তিনটে পক্ষ, এই তিনটা পক্ষের মধ্যে এই পক্ষগুলো ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় আমরা যদি দেখি তাহলে দেখব যে আসলে এখানে লেবার মুভমেন্টস, আমরা বলতে পারি লেবার মুভমেন্টস অফ আইএলও, এখানে আসলে যে লেবারের যে মুভমেন্ট আইএলওর, তো এখানে আসলে কিছু পজিটিভ দিক রয়েছে আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো পজিটিভ দিকগুলোর কথা যদি আমরা ভাবি, যে লেবার মুভমেন্ট অফ এই আইএলওর যে পজিটিভ দিক, তো এখানে প্রত্যেকটা জিনিসেরই কিছু পজিটিভ দিক থাকে এবং কিছু নেগেটিভ দিক থাকে, এ কথাটি সত্য। এখন আমরা যদি পজিটিভ দিকগুলোর কথা যদি চিন্তা করি, তাহলে এখানে আসলে যে শ্রম সংস্থার যে প্রভাব, এই শ্রম সংস্থার প্রভাবে এই শ্রম আন্দোলনে আসলে আইএলওর প্রভাবটা কতটুকু আমরা দেখতে পাচ্ছি। পজিটিভ যে ইম্প্যাক্ট সেটি হচ্ছে এরকম যে শ্রমিকদের কিন্তু একত্রীকরণ করা সম্ভব হয়েছে, টু গেট টুগেদার, এখানে বলা হচ্ছে টু গেট টুগেদার অফ ওয়ার্কার্স, অর্থাৎ শ্রমিকদের একত্রীকরণ সম্ভব। এরপরে রাইট গাইডলাইন অফ স্ট্রাগল, অর্থাৎ সংগ্রামের যে সঠিক নির্দেশনা সেটি প্রদান করা সম্ভব, এবং রিডিউসিং কনফ্লিক্ট, অবশ্যই আমাদের সংঘাত, সেই সংঘাতটা কিন্তু কমায়, এবং ইনক্রিজিং অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করে, এবং ইনক্রিজিং স্কিল, দক্ষতা বৃদ্ধি করে, ক্রিয়েটিং প্রেশার, অর্থাৎ যে চাপ সৃষ্টি, সেই চাপ সৃষ্টি করে, এবং এইড ইন ডিসিশন মেকিং, অর্থাৎ এখানে কিন্তু দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণে কিন্তু সাহায্য করে, এবং ইনক্রিজিং স্ট্যাটাস, অর্থাৎ যে পদমর্যাদা, সেই পদমর্যাদা কিন্তু বেড়ে যায়। আবার নেগেটিভের দিকে যদি আমরা চিন্তা করি যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো কি কি আছে, সেক্ষেত্রে বলবো যে রাজনৈতিক হস্তক্ষেপ, অর্থাৎ পলিটিক্যাল যে ইন্টারফারেন্স, এবং ইনক্রিজিং ইন ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিস, সেই জিনিসগুলো, এবং ডিসঅনার টু ম্যানেজার, এখানে ডিসঅনারের কথা বলা হচ্ছে যে ইনক্রিজিং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, আবার ডিসঅনার টু ম্যানেজার্স, আবার ইনক্রিজিং লেভেল অফ এজিটেড, অর্থাৎ এখানে যে রাজনৈতিক হস্তক্ষেপ সেটির কথা এখানে বলা হচ্ছে যে আসলে নেতিবাচক দিক, অর্থাৎ কোনো দেশের যে রাজনৈতিক দল, এই দলগুলো কিন্তু তাদের যে নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থটা কিন্তু করার জন্য দেখা যাবে যে তাদের যে শ্রমিক নেতা, এই শ্রমিক নেতাদের কিন্তু ব্যবহার করে তারা কিন্তু যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ করে থাকে। এ কারণে যে শ্রমিক নেতারা রয়েছে নিজেদের যে প্রভাবশালী মনে করে এবং নিজেদের যে ব্যক্তিগত সুবিধা, সেই ব্যক্তিগত সুবিধার উপরে কিন্তু তারা অনেক বেশি নজর দেয়, কিন্তু সকল শ্রমিকের কল্যাণের দিকে তারা কিন্তু নজর দেয় না, এবং শ্রমিকদের যে ভাগ্য, সে ভাগ্যের উন্নয়ন কিন্তু সেক্ষেত্রে ঘটে না। যাই হোক, এবারে আমি দেখছি ইনক্রিজিং ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের কথা যদি বলি, তাহলে বলবো যে অপরাধমূলক কিছু কর্মকাণ্ড বৃদ্ধি পায়, এবং ডিসঅনার টু ম্যানেজার্স, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাপক তার প্রতি কিন্তু অসম্মান দেখানো হয়। তো এই সবকিছু ছিল আমাদের কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট। আরেকটি ছিল ইনক্রিজিং লেভেল অফ এজিটেড, অর্থাৎ এই আন্দোলনের যে মাত্রা, সে আন্দোলনের মাত্রা কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং ফলশ্রুতিতে এখানে যখন শ্রমিক সংগঠনগুলো আইএলওর সমর্থন পুষ্ট হবে, যখন আইএলও সেই আন্দোলনকে স্বীকৃতি জানাবে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে এখানে ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ে কিন্তু শ্রমিক আন্দোলনগুলো অনেক বেশি আন্দোলনে চলে যায়, এবং শিল্পের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং শিল্পের যে উদ্দেশ্য, অর্থাৎ যে শিল্প সম্পর্ক আনয়ন, সুসম্পর্ক বজায় রাখা, এটা শ্রমিকের সঙ্গে ব্যবস্থাপনার সঙ্গে শ্রমিকের, এই জিনিসটি কিন্তু তখন ব্যাহত হবে। এবং আমরা দেখি যে এই যে আইএলও, এখানে আমরা দেখলাম যে আসলে আইএলও কখন গঠিত হয়, বা
আইএলওর যে শ্রম আন্দোলন, সেই শ্রম আন্দোলনের ক্ষেত্রে আসলে আইএলওর যে প্রভাব সেটি আমরা লক্ষ্য করলাম এখানে, যে কিছু পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, সেটির কিছু নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। তো আমাদের পরবর্তীতে যেটা ছিল, আমরা দেখব যে মূল্যায়নের কথা যদি আমরা একটু চিন্তা করি, যে শ্রম সংস্থা, সেই শ্রম সংস্থার যে মূল্যায়ন, সেখানে আসলে মূল্যায়নের যে পদ্ধতিগুলো ছিল এরকম যে কৌশলগত বা নীতিগত পদ্ধতি, এবং দেশীয় যে কর্মসূচিগত মূল্যায়ন এবং থিমেটিক মূল্যায়ন, প্রকল্প মূল্যায়ন এবং অভ্যন্তরীণ পরিচালনা। এখানে আমরা স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি ইভ্যালুয়েশনের কথা বলছি, কান্ট্রি প্রোগ্রাম ইভ্যালুয়েশনের কথা বলছি, থিমেটিক ইভ্যালুয়েশন, প্রজেক্ট ইভ্যালুয়েশন এবং ইন্টারনাল রিভিউ। তো এসবের কারণে বা আমরা যদি এরকমভাবে মূল্যায়ন করার পরে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে যে শ্রমিকদের কিন্তু মর্যাদা বৃদ্ধি পাবে। অতঃপর আমরা দেখতে পাই যে আমাদের যে মাতৃত্ব এবং যে শিশু স্বাস্থ্য সচেতনতা সেটিও কিন্তু বৃদ্ধি পাবে, এবং গ্রহণযোগ্য যে বেতন কাঠামো সেটি নির্ধারিত হবে। সর্বোপরি মৌলিক যে অধিকার শ্রমিকদের, সেই অধিকার কিন্তু বাস্তবায়ন হবে, এবং একটা যে বেতন কাঠামো গ্রহণযোগ্য, সেই বেতন কাঠামো কিন্তু নির্ধারণের ফলে মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে, এবং একটা যে ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে, এবং সুস্পষ্ট যে নীতিমালা রয়েছে সেই সুস্পষ্ট নীতিমালা এবং নিরাপত্তামূলক যে ব্যবস্থা, সেই নিরাপত্তামূলক ব্যবস্থা কিন্তু এখানে সৃষ্টি হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থাকবে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল।